জি আজকে হাইকোর্ট রুল জারি করেছেন যে লিমন হোসেন, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, যিনি এখন আইনের অধ্যক্ষ গণ বিশ্ববিদ্যালয়ে, উনি তখন 16 বছর বয়সে ওনার পা উড়িয়ে দেয় র্যাবের কয়েকজন কর্মকর্তা, এবং আজকে হাইকোর্ট রুল জারি করেছেন যে ওনাকে সেইভাবে গুলি করা এবং ওনাকে আটক করা, ওনার বিরুদ্ধে 2টো মামলা করা এবং এই মামলা জিয়ে রাখা বেশ কয়েক বছর ধরে ওনার বিরুদ্ধে, এবং ওনাকে নানানভাবে হয়রানি করা, এটা কেন আইন বহির্ভূত এবং অসাংবিধানিক কেন ঘোষণা করা হবে না? কেন ওনার মৌলিক অধিকার লঙ্ঘন হয়নি? কেন এইভাবে একটা ঘোষণা আসবে না? পাশাপাশি রুল জারি করা হয়েছে যে এই ঘটনাগুলোর জন্য ওনার যে ক্ষতি হয়েছে, শুধু ওনার পা উড়িয়ে দেওয়া হয়েছে তা না, ওনার পুরো জীবনে নানান ধরনের হয়রানি ওনার ফেস করতে হয়েছে, এবং উনি এখন অধ্যক্ষ হয়েছেন কিন্তু ওনার পড়াশোনা বিভিন্নভাবে ওনার ব্যাঘাত হয়েছে, সেটার জন্য ওনাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি হয়েছে। এবং পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন আদেশও হয়েছে যে যারা যেই র্যাবের যে কর্মকর্তারা এই ঘটনার সাথে জড়িত ছিল তারা কোথায় আছে তাদেরকে যাতে চিহ্নিত করা হয় এবং তাদের লোকেশনটা কি সেটাও যাতে কোর্টের কাছে জানিয়ে দেওয়া হয়। তো আজকে যে আদেশটা হয়েছে সেটা আসলে 15 বছরের একটা বিচারের যাত্রার একটা বড় ধাপ আমরা অতিক্রম করেছি। যে লিমন হোসেন যখন সে শিশু ছিল, শিশুকালে তার উপরে যে ধরনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেটার জন্য এখন এত বছর পরে অবশেষে আমরা একটা তদন্ত আবার দাবি করছি এবং একটা তার যে মৌলিক অধিকার পরিপন্থী হয়েছে এই ব্যাপারে আমরা একটা ঘোষণা পাওয়ার কাছে চলে গেছি, এবং তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পূরণ করার জন্য আমরা একটা আদেশ পেয়েছি। সো একটা বিচারের যাত্রা শুরু হলো একভাবে আজকে। 15 বছর এটা সম্ভব হয়নি এবং নানান প্রতিষ্ঠান এই ঘটনার সাথে জড়িত ছিল। এর আগেও হাইকোর্ট অনেক চেষ্টা করেছে, হাইকোর্ট থেকে আগেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল তদন্ত করার জন্যে, সেটা ধামা চাপা দেওয়া হয়। হাইকোর্ট থেকে আগেও বলা হয়েছিল তাকে যাতে সব চিকিৎসা সরকারের পক্ষ থেকে যাতে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো ধরনের বাস্তবায়ন হয়নি। আগে এই 15 বছর অতিক্রম করে আমরা যে অবস্থায় আজকে দাঁড়াতে পেরেছি, অবশ্যই এখানে হাইকোর্টের লেগে থাকা হাইকোর্টের আগের আদেশগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এখানে আপনাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ যারা গণমাধ্যমের কর্মীরা আপনারা প্রথমেই এই স্টোরিটা ব্রেক করেন। যেরকম একটা অবস্থা হয়েছে, লিমন হোসেন সেই সময় তার পা উড়িয়ে দেয় র্যাব, সেই অবস্থায় তাকে হসপিটালে ফেলে রাখা হয়, সেই অবস্থায় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দাঁড় করানো হয়, এটা আপনারা ব্রেক করেছিলেন এবং এই স্টোরিটা আপনারা 15 বছর ধরে ফলো করেছেন। সেই কারণে আমাদের পক্ষে সম্ভব হয়েছে, অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছি যেগুলো আমরা কোর্টের কাছে উপস্থাপন করতে পেরেছি। 2,60,00,000, এবং সেখানে আমরা একদম ভেঙে ভেঙে লিখে দিয়েছি যে তার কি খরচ গেছে তার চিকিৎসা করার জন্যে, এবং সে কীভাবে বিভিন্ন ধরনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, সব কিছুর হিসাব আমরা সেখানে দিয়েছি। রুলের পার্ট, এটা রুলের পার্ট। তার বিরুদ্ধে যে 2টো মামলা হয়েছিল সেগুলোও প্রত্যাহার হয়েছিল, কিন্তু প্রত্যাহার হওয়ার পরে আর কোনো জবাবদিহিতা কিন্তু হয়নি। যারা এই মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু কখনো জনসমক্ষে জানানো হয়নি। এবং তার পক্ষ থেকে তার মা হেনোয়ারা বেগম, উনি খুব সাহস করে একটা মামলা করেছিলেন র্যাবের কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই মামলাটা এখন পর্যন্ত তদন্তাধীন অবস্থায় আছে। জি না, কোথায় আছে র্যাবের সেই কর্মকর্তারা এখন কোথায় আছে সেটা কোর্ট জানতে চেয়েছে, এবং পাশাপাশি তারা রুল জারি করেছে ক্ষতিপূরণের বিষয়ে। এবং 4 সপ্তাহ পসিবল, 4 সপ্তাহ দেখতে হবে, আমি এটা ঠিক বলতে পারবো না। ক্ষতিপূরণ রুল জারি করেছে। জি 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 এর আগেও নানান চেষ্টা হয়েছে, আপনাদের হয়তো অনেকের মনে আছে। মানবাধিকার কমিশনের কাছেও যাওয়া হয়েছিল, মানবাধিকার কমিশনও কিন্তু ওই সময় আসলে উদ্যোগ নিয়েছিল শুরুতে। মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান উনিও কিন্তু দেখা করতে গিয়েছিলেন লিমনের সাথে, কিন্তু পরবর্তীতে তারা আর কোনো ব্যবস্থা নেয় নাই বা নিতে পারে নাই।
এবং কোর্ট থেকেও ডাইরেকশন দেওয়া হয়েছিল তদন্ত করা হোক, কিন্তু কোনো তদন্ত রিপোর্ট কোনো দিন জনসম্মুখে আসেনি, যেটা বললাম। সো 15 বছর পরে আমরা আসছি, আর আমরা দেখেছি যে এত ভয়াবহ একটা ঘটনা, যেটা নিয়ে পুরা জাতি আসলে এটা নিয়ে রিয়্যাক্ট করেছিল, রেসপন্ড করেছিল। আপনারা গণমাধ্যমে সব কিছু তুলে ধরেছিলেন, তারপরে কিন্তু সে সেই সময় বিচার পায়নি। এবং নানানভাবে শুধু লিমন না, তার মা, তাদের পাড়া প্রতিবেশী, তাদের স্বজন যারা, তারা অনেকে হয়রানির শিকার হয়েছেন। এই কথাগুলো আপনারা সবচেয়ে ভালো শুনতে পারবেন লিমন হোসেনের কাছ থেকে। এবং এই সময় আমরা সুযোগটা পেয়েছি এই বিষয়গুলো আবার কোর্টের সামনে নিয়ে আসতে। আর ক্ষতিপূরণের ব্যাপারে আমরা দেখছি ইদানিং কোর্টও কিন্তু এখন একটা প্রচেষ্টা হচ্ছে যে অতীতে যেভাবে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছিল সেগুলোর জন্য প্রতিকার পাওয়া। আমরা হাইকোর্টের কাছে এই জন্য শরণাপন্ন হয়েছি, আমাদের মনে হচ্ছে যে এটা এখন হাই টাইম হয়েছে যে এই ধরনের যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে বেআইনিভাবে কাউকে আটক করা, গ্রেফতার করা, এবং যে ভিকটিম তাকে আবার ক্রিমিনাল হিসাবে আখ্যায়িত করা, সেই প্রচেষ্টাগুলো বন্ধ হওয়ার খুব প্রয়োজন। এবং এই জন্য আমরা এখানে জবাবদিহিতার জন্য কোর্টের কাছে এসেছি। বিচারপতিরা হ্যাঁ, যে আজকে হাইকোর্টের যে বেঞ্চ সেই রুল জারি করে, সেখানে ছিলেন জাস্টিস আহমদ সোহেল এবং জাস্টিস ফাতেমা আনোয়ার। একটা বিষয় যে এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত 15 বছর ধরে আপনারা বলছেন, এরপরে গত 1.5 বছর ধরে একটি অন্তর্বর্তী সরকার আছে এবং নোবেল শান্তি বিজয়ী তিনি সরকারের প্রধান হিসাবে আছেন। আমরা কি সেই অবস্থা থেকে উত্তরণ হতে পেরেছি, বা সেই উত্তরণের রাস্তায় কি আসলে আমরা আছি? আমরা আজকে হাইকোর্টে যে আদেশটা পেয়েছি সেটা সেই উত্তরণের পথের একটি অংশ অবশ্যই। অনেকেই বাংলাদেশের মানবাধিকার হাইকোর্ট যে অর্ডার দিতে পেরেছে, এরকম অর্ডার হাইকোর্ট আগে দেয়নি। সে যখন দেওয়ার চেষ্টা করেছে সেটা মানা হয়নি। তো আমার মনে হচ্ছে আজকে যে একটা সুযোগ তৈরি হয়েছে, সেটাও কিন্তু এই গত 1.5 বছরের জন্য সম্ভব হয়েছে। এর আগে এই সুযোগ আমাদের সামনে ছিল না। আমরা একটু লিমনের কাছ থেকে শুনতে পারি এখন।